কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিমান প্রস্তুত পাকিস্তানের, প্রয়োজনে যে কোনো সময় ভারতে হামলা। ভারতীয় ড্রোন ভূপাতিত করল কারা? এবার গুজরাটে ভারতীয় মুসলিমদের আটক করে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা মোদী সরকারের, ভয়ে আতঙ্কে দেশটির মুসলমানরা। হুথিদের ঠেকাতে নিয়োজিত আমেরিকার $6 কোটি যুদ্ধ বিমান ডুবে গেল সাগরে। পরমাণু ইস্যুতে আমেরিকাকে কি হুমকি দিল ইরান? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য কি প্রস্তুত পাকিস্তান? এরই মাঝে কাশ্মীর ঘেঁষা সীমান্তে যুদ্ধ বিমানের বহর মোতায়েন করেছে পাকিস্তান। বিশেষ পরিস্থিতিতে কয়েক মিনিটের ব্যবধানে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে হামলা চালাতে পারবে এসব যুদ্ধ বিমান। শুধু তাই নয়, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এরই মাঝে নিজেদের সব বিমান ঘাঁটি সক্রিয় করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারতের সাথে যুদ্ধ হলে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইসলামাবাদ। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্বাত্মক যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে ভারত পাকিস্তান, দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চূড়ায় গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাশ্মীর ঘেঁষা গিলগিত বালতিস্তানে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান। ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম বলছে, গিলগিত বালতিস্তানের স্কারদু আন্তর্জাতিক বিমানবন্দরে F-16, JF-17 থান্ডার সহ বিভিন্ন মডেলের বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিত বালতিস্তানের এই বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, স্কারদু বিমান ঘাঁটি থেকে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরের দূরত্ব মাত্র 155 কিলোমিটার। সেখান থেকে ভারতীয় আকাশসীমায় ঢুকতে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলোর 5 মিনিটেরও কম সময় লাগবে। স্কারদু বিমান ঘাঁটি পরিচালনায় পাকিস্তান চীনের সাহায্য পায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে নানা সময়ে এ ঘাঁটিতে চীনা বিমানও দেখা গেছে বলে দাবি তাদের। পাকিস্তান খাইবার পাখতুনখাওয়ার সোয়াতে সাইদু শরীফ বিমান ঘাঁটিও সক্রিয় করেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শুধু তাই নয়, ইসলামাবাদ তাদের সব বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান সক্রিয় করেছে বলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া যুদ্ধ প্রস্তুতি জানান দিতে পাক বিমান বাহিনী জার্ব-ই-হায়দারি নামে একটি মহড়াতেও অংশ নিয়েছে। এদিকে এরই মাঝে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের কারণে ভারতের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ওই ড্রোন ভূপাতিত করা হয়। গুপ্তচর ড্রোনটি পাকিস্তানের সীমানায় অনুপ্রবেশ করে নজরদারির চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে পাক কর্মকর্তারা। পরে সেটিকে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়। অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত আদৌ পাকিস্তানে হামলা চালাবে কিনা তা নির্ধারণে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে অভিমত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলা আসন্ন ধরে নিয়ে সর্বতোভাবে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের শামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে। এ ব্যাপারে পাকিস্তান সর্বতোভাবে প্রস্তুত। আগামী 1, 2, 3 বা 4 দিনের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। অন্যথায় হামলার প্রাথমিক শঙ্কা কেটে যাবে বলে অভিমত তার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, বাগাড়ম্বর করতে থাকা ভারত আগ বাড়িয়ে যুদ্ধ ডেকে আনতে পারে। সে ব্যাপারে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পাকিস্তানের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, বিমান হামলা আর পাল্টা আক্রমণের গল্প নতুন নয়। তবে 2019 সালে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হয়েছিল দুই দেশ, যখন পাকিস্তানি সেনার হাতে আটক হয়েছিলেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। কিন্তু শাস্তির বদলে তাকে দেওয়া হয় চা, আর সেই চা পান করে তিনি বলেন, চা খুবই মজা হয়েছে। অভিনন্দনের মুখে পাকিস্তান সেনার পেশাদারিত্বের প্রশংসা, আর তার বিপরীতে ভারতীয় মিডিয়ার চিরচেনা কল্পকাহিনী। এই সব নিয়ে আবারও সরগরম সামাজিক মাধ্যম। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত করে পাইলটকে আটক করে পাকিস্তান। শাস্তি না দিয়ে তাকে খাওয়ানো হয় চা। চা খেয়ে সেই পাইলট উত্তর দেন যে
যে চা খুবই মজা হয়েছে। বলছি ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কথা। আটক হওয়ার পর একটি ভিডিওতে অভিনন্দন নিজেই বলেন পাকিস্তানি সেনা তাকে মবের হাত থেকে উদ্ধার করে, চিকিৎসা দেয় এবং সসম্মানে তার দেখাশোনাও করে। সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার পর থেকে সামাজিক মাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে এই ঘটনা। এমনকি যুক্তরাজ্যে পাকিস্তান দূতাবাসের সামনে প্রতিবাদ করতে থাকা ভারতীয় নাগরিকদের অভিনন্দনের পোস্টার দেখিয়ে ব্যঙ্গও করা হয়। পেহেলগামের মতোই ভারত 2019 সালেও পুলওয়ামায় হওয়া সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় আর দেশটিতে বিমান হামলার প্রস্তুতি নেয়। সেই উদ্দেশ্যে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21 যুদ্ধ বিমান। বিমানটি চালাচ্ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায় আর ভূপাতিত করে বিমানটি। পাইলট অভিনন্দন বিমান বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করেন আর প্যারাশুটে করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবতরণ করেন। স্থানীয় জনতা তাকে ধাওয়া করে। অভিনন্দনের নিজের ভাষ্যমতে তিনি কোনো উপায় না দেখে সাথে থাকা পিস্তল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তাকে খুঁজে পায় এবং মবের হাত থেকে রক্ষা করে। আমি অন রেকর্ড বলতে চাই এবং দেশে গেলেও আমি আমার বক্তব্য পাল্টাবো না। পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররা আমার সুন্দর দেখাশোনা করছেন। তারা আমার সাথে ভদ্রলোকের মতো আচরণ করেছেন। বিশেষ করে যে ক্যাপ্টেন আমাকে মবের হাত থেকে উদ্ধার করেছে, বেইজে নিয়ে এসে আমার চিকিৎসা করিয়েছেন। আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আশা করব আমাদের সেনাবাহিনীও এমন আচরণ দেখাবে। অভিনন্দন জানান পাকিস্তান সেনাবাহিনী একজন যুদ্ধবন্দীর ন্যায় যত্ন ও মানবিক আচরণ নিশ্চিত করে তার সঙ্গে। সেনাবাহিনীর মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং নিরাপদ পরিবেশে রাখে। প্রকাশিত ভিডিওতে অভিনন্দনকে বলতে শোনা যায়, পাকিস্তান আর্মি খুবই প্রফেশনাল এবং আমাকে অত্যন্ত সম্মানের সাথে দেখভাল করেছে। এমনকি পাকিস্তানের সেনা ক্যাম্পে তাকে চা দেওয়া হয়, যা একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় টি ইজ ফ্যান্টাস্টিক উক্তির মাধ্যমে। পরবর্তীতে উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান। পাকিস্তান দাবি করে শান্তির প্রতীক হিসেবে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও এনডিটিভি, আজ তাক বা ইন্ডিয়া টুডে দাবি করে ভারত সরকার পাকিস্তানকে চাপ দেয়, যদি অভিনন্দনকে মুক্তি না দেওয়া হয় তাহলে ভারত সেনা অভিযান চালাবে। এসব গণমাধ্যমগুলো দাবি করে অভিনন্দনকে পাকিস্তানের জনতা প্রায় মেরেই ফেলেছিল। কেউ আবার বলে পাকিস্তান টানা 40 ঘন্টা তার সঙ্গে অমানবিক আচরণ করেছে। অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন আল জাজিরা বা দ্য হিন্দু রিপোর্ট করে পাকিস্তান সরকার শান্তির প্রতীক হিসেবে অভিনন্দনকে মুক্তি দেয় এবং তাকে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরাসরি ঘোষণার পর 1 মার্চ ওয়াঘা বর্ডারে হস্তান্তর করা হয়। আরেকটি ভিডিওতে অভিনন্দন নিজ মুখেই বলেন ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত খবর ছড়াচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী খুবই পেশাদার বাহিনী। আমি তাদের মধ্যে শান্তি দেখেছি। আমি সত্যিই মুগ্ধ। ভারতীয় মিডিয়া সবসময় বাড়িয়ে কথা বলে, ছোট্ট একটা বিষয়কে তারা বড় করে ফেলে, আর তাই মানুষ বিভ্রান্ত হয়। চলমান পরিস্থিতিতে আবারও একটি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে সামনে এসেছে ভারতীয় বিমান বাহিনীর দুর্বলতাও। জিও নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট 2374টি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। এর মধ্যে 1126টি ফাইটার জেট, 1248টি অন্যান্য বিমান, 229টি ট্রেইনার এবং 196টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনাগুলিতে 1305 জন দক্ষ পাইলটের মৃত্যু হয়েছে। এমনকি অভিনন্দন যে MiG-21টি উড়িয়েছেন, সেই বিমানটিকে ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদরা ফ্লাইং কফিন বলে অভিহিত করে থাকেন। অর্থাৎ বলিউডের সিনেমা আর বাস্তবের মধ্যে রয়েছে বিশাল ফারাক। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এবার গুজরাটে বসবাসকারী ভারতীয় মুসলিমদের আটক করে তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চালানোর চেষ্টা করছে মোদী সরকার। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই গুজরাটে সম্প্রতি অবৈধ বাংলাদেশি শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত 6,500-এর বেশি অধিবাসীকে আটক করেছে, যাদের বেশিরভাগই ভারতীয় মুসলমান। তবে তাদের নথিপত্র যাচাই বাছাই শেষে 450 জনকে কেবল বাংলাদেশি বলে নিশ্চিত করেছে রাজ্য পুলিশ। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। গেল 26 এপ্রিল ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযান প্রথমে আহমেদাবাদ ও সুরাত শহরে চালানো হয়, পরে তা ছড়িয়ে পড়ে গোটা গুজরাটে। অবৈধ বাংলাদেশি সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই ভারতীয় পরিচয়পত্র রয়েছে।
পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামের এক সংগঠন জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের আটক, হেনস্থা, অপমান, এমনকি মারধর করা হচ্ছে। মূলত বাংলা ভাষায় কথা বলায় তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো পশ্চিমবঙ্গের মুসলিমদের লক্ষ্য করে এই অভিযান আরও বাড়িয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর মধ্যে গুজরাটের চান্দোলায় অবৈধ বাংলাদেশি থাকার অভিযোগ তুলে ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু গুজরাট নয়, উত্তরপ্রদেশ ও মুর্শিদাবাদেও চলছে বাংলাভাষী মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার, নির্যাতন বলেও জানিয়েছে ভারতের শ্রমিক সংগঠনটি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের প্রতি সম্মান না দেখালে পরমাণু ইস্যুতে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও সাফ জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ বিষয়। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ঠেকাতে নিয়োজিত প্রায় $6 কোটি মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান লোহিত সাগরে ডুবে গেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইরানকে দমিয়ে রাখা যাবে না, শত চাপেও তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই বার্তাই। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। তারা নিয়ম মেনেই সেটি করছে, বরং যুক্তরাষ্ট্র একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা দিয়েছে, যা দ্রুত তাদের প্রত্যাহার করা উচিত। এমনকি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে বলেন, এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তিতে যাবে না ইরান। ইরান যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুতিদের হামলা ঠেকাতে গিয়ে নিজেদের যুদ্ধবিমান হারিয়েছে ওয়াশিংটন। সোমবার হুতি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায়। এরপরই প্রায় $6 কোটি FA-18 যুদ্ধবিমান সাগরে পড়ে যাওয়ার তথ্য জানায় খোদ যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতেও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ নেই ইসরায়েলের। নতুন করে নারী, শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 52,000, আহত লাখো ফিলিস্তিনি। গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য টানাপোড়েনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবিটের শীর্ষ নির্বাহী রোনেন বার। 15 জুন পদত্যাগ করার কথাও জানান তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে টানা 2 দিনের চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয়েছে ইরানের বন্দরনগর বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরের ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন। ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা 70 ছাড়িয়েছে, আহত হয়েছে 1000-এরও বেশি। এই বিস্ফোরণে 1,500 হেক্টর বা বন্দরটির 2/3 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। তিনি জানান, বন্দরটির কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই বিস্ফোরণ হয়েছে। যেই জাহাজটিতে আগুন ধরে সেটি নিবন্ধিত ছিল না বলেও তিনি জানান। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বন্দরের কিছু কর্মকর্তাকে তলব করা হয়েছে। ইরানের শুল্ক বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে আমদানি করা পণ্যে আগুন লাগা এবং পরে তাতে বিস্ফোরণ ঘটে। তবে রাসায়নিক জ্বালানি থেকে আগুন লাগার বিষয়টি অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক নিয়ে তীব্র বিরোধের মধ্যেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছিলেন। গত সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছিলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একাধিকবার দাবি করেছেন তার প্রশাসন চীনের কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা করেছে। তবে এবার বেইজিং স্পষ্ট করে বলে দিয়েছে, উভয় দেশের মধ্যে শুল্ক যুদ্ধ মীমাংসার জন্য কোনো আলোচনা চলছে না। এমনকি 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্প্রতি কোনো ফোনালাপ হয়নি বলেও নিশ্চিত করেছে বেইজিং। মীর ফজদের আপডেট ডেস্ক রিপোর্ট। বিশ্বের 2 বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ধীরে ধীরে এই উত্তেজনা রূপ নিচ্ছে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে দাবি করা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কথা বলেছেন। এছাড়া গত সপ্তাহ থেকে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তার প্রশাসন চীনা কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা করছে। তবে ট্রাম্পের এমন দাবিকে এবার মিথ্যা প্রমাণ করল চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে ফোন করেছেন। আমি মনে করি না যে তার পক্ষ থেকে এটি কোনো দুর্বলতার ইঙ্গিত। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে।
গত শুক্রবার তার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চলা উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এ কথা জানালেও কবে কখন শি জিনপিং তাকে ফোন করেছিলেন সে বিষয়টি জানাননি। ট্রাম্পের ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এবার বেইজিং স্পষ্ট করে বলে দিয়েছে উভয় দেশের মধ্যে চলমান শুল্কযুদ্ধ মীমাংসার জন্য কোনো আলোচনা চলছে না। ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, আমার জানামতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্প্রতি কোনো ফোন আলাপ হয়নি। আমি আবারও স্পষ্ট করে বলছি, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না। গত কয়েকদিন ধরে চীনের উপর শুল্ক নিয়ে সুর নরম করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন বেইজিংয়ের উপর শুল্ক ক্রমেই উল্লেখযোগ্য হারে কমে আসবে। তবে এখন আর ট্রাম্পের এসব কথায় কোনো পাত্তাই দিতে চাচ্ছে না চীন। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের উত্তাপ কিছুটা কমাতে ইচ্ছুক হলেও চীন জোর দিয়ে বলছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনা পণ্যের ওপর সব শুল্ক প্রত্যাহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের বেশিরভাগ পণ্যে ১৪৫% শুল্ক আরোপ করেছে, যার প্রতিক্রিয়ায় চীন মার্কিন রপ্তানিতে ১২৫% শুল্ক আরোপ করে। এই অবস্থায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তবে এমন অবস্থাতেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের অর্থনীতি প্রথম প্রান্তিকে অর্থাৎ বছরের প্রথম ৩ মাসে ৫.৪% বেড়েছে, যা তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বেইজিংয়ের লক্ষ্য হল বছর জুড়ে ৫% মতো প্রবৃদ্ধি ধরে রাখা। কিন্তু বিশ্লেষকদের অনেকে মনে করছেন চীনা পণ্যের যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়াও অভ্যন্তরীণ চাহিদা কমাসহ নানা কারণে প্রবৃদ্ধির এই গতিতে কিছুটা হলেও ভাটা পড়তে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।